তো আজকে প্রোগ্রামিং ক্লাস এখানে স্টার্ট করি। আহ, প্রথমত প্রোগ্রামিং এর কিছু আদি কথাবার্তা। তো কম্পিউটার দিয়ে আমরা কি কি করতে পারি, এই যে তোমাদের ক্লাস নিতে বসলাম তার ঠিক আগ মুহূর্তে আমি কম্পিউটারে কি করতেছিলাম, গেম খেলতেছিলাম। তোমাদের ক্লাস নেওয়ার পরে আমি কি করব, মুভি দেখব। এছাড়া আর কি করা যায়, এই যে আমি তোমাদের সাথে লাইভে কথা বলতেছি, এটা কার মাধ্যমে করতেছি, আমার ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে, তাই না? তো আমার মুভি দেখা থেকে শুরু করা, গেম খেলা, কিংবা বিজ্ঞানীরা কি করে রিসার্চ পারপাজে কম্পিউটার ইউজ করে, বিভিন্ন বড় বড় ক্যালকুলেশন করতে কম্পিউটার ইউজ করে, চন্দ্র সূর্য নক্ষত্রের দূরত্ব বের করে ফেলে। ইন্ডাস্ট্রিতে কি হয়, কম্পিউটার ব্যবহার করে সব ডিভাইস কন্ট্রোল করা হয়, প্রোডাকশন কন্ট্রোল করা হয়। এই যে এত এত কাজ করা হয় কম্পিউটার দিয়ে, এই কম্পিউটারটা আসলে কতটুকু বুঝে আমাদের কাজ? কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছুই বুঝে না। ঠিক আছে, এটা খুব বোকা একটা যন্ত্র। ও 0 এবং 1 ছাড়া ও দুনিয়ার কোনো কিছুই বুঝে না। তো প্রথম দিকে যখন কম্পিউটারের প্রোগ্রামিং শুরু হলো, তখন এই কম্পিউটারকে কম্পিউটারের ভাষায় কথা বলা লাগতো। অর্থাৎ মানুষ প্রথম দিকে 0 এবং 1 এই দুইটা জিনিস ব্যবহার করেই বা বাইনারি কোড ব্যবহার করেই কম্পিউটার প্রোগ্রামিং করত। এই যে 0 এবং 1 ব্যবহার করে যে কম্পিউটার কোড, এটাকে আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, পরবর্তীতে মানুষ দেখলো যে একটা মেশিন ল্যাঙ্গুয়েজে কোড করা খুবই ডিফিকাল্ট। তুমি জাস্ট চিন্তা করো, তুমি 5 লিখতে চাও, 5 লিখতে গেলে তোমায় কি করা লাগবে, 101 তিনটা ডিজিট লেখা লাগছে। এরকম যখন তুমি একটা কমপ্লিকেটেড ক্যালকুলেশন করবা, হিউজ পরিমাণ বাইনারি ডিজিট লেখা লাগবে, যোগ করার জন্য একভাবে বাইনারি, বিয়োগ করার জন্য আরেকভাবে বাইনারি, এত কিছু শুধু এক্সপার্টরা বাদে করতে পারছিল না। তখন তারা জিনিসটাকে আরেকটু সিম্পল কিভাবে করা যায় এটা নিয়ে একটু চিন্তা করলো। এর মাধ্যমে আসলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কি ছিল, কিছু নির্দিষ্ট ইনস্ট্রাকশন আগে থেকে সেট করা ছিল, যেমন অ্যাড, মাল, সাব, এরকম কিছু ইনস্ট্রাকশন সেট করা ছিল। এই ইনস্ট্রাকশন গুলা অ্যাসেম্বলার নামের একটা জিনিসের মধ্যে ছিল। ধরো তুমি অ্যাড লিখে দুটা সংখ্যা দিলা, তখন কি করবে, অ্যাসেম্বলার এই অ্যাডটাকে কনভার্ট করবে বাইনারিতে, 1010 এইভাবে কনভার্ট করবে, যেন কম্পিউটার তার ভাষা বুঝতে পারে, অনেকটা দোভাষীর মতো। তুমি কিছু সেট অফ ইনস্ট্রাকশন দিচ্ছ, সেই ইনস্ট্রাকশনটা অ্যাসেম্বলার 01-এ কনভার্ট করে দিল। এতে করে কম্পিউটারের কাজটা কিছুটা সহজ হলেও খুব বেশি সহজ হয়নি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হাতে গোনা কিছু প্রোগ্রামার বাদে কেউ ব্যবহার করতে সেভাবে সক্ষম হলো না। তখন মানুষজন চিন্তা করলো যে আমি যখন বড় বড় প্রোগ্রাম করবো, আমি যখন সূর্য তারা নক্ষত্রের হিসাব করব, তখন আমার প্রোগ্রাম করতে করতে তো আমার তো হার্ড ডিস্ক ফেল করবে, আমার হার্ড ডিস্কে তো এত জায়গা নেই। তখন কি করতে হবে, আমার এই জিনিসগুলোকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করার জন্য কি আসলো, তোমার সহজ এবং উন্নত নানা রকম প্রোগ্রামিং ভাষা আসলো, যেমন জাভা, সি, সি++, ফোরট্রান, এরকম আরো বেশ কিছু ল্যাঙ্গুয়েজ চলে আসলো। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজ গুলার আর একটা আজকে আমরা শেখা শুরু করবো, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। তো প্রথমত প্রোগ্রামিং কিভাবে করব, প্রোগ্রামিং এর মূল মন্ত্রটা কি? প্রথমে হচ্ছে আমার কি করতে হবে এটা বুঝতে হবে। ঠিক আছে, আমার কি সমস্যার সমাধান করতে হবে, এই জিনিসটা আমার বোঝা হচ্ছে আমার প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমার যে জিনিসটার মান বের করতে হবে বা আমার যে সমস্যাটা সমাধান করতে হবে, এটা কি কি ধাপে করা যেতে পারে। ঠিক আছে, তৃতীয় যে কাজটা সেটা কি করতে হবে, এই যে আমি একটা আহ ধারা তৈরি করলাম যে একটা জিনিস এইভাবে সমাধান করতে হবে, এই যে সমাধান করা স্টেপ, এই স্টেপটাকে আমরা যে কোনো একটা কোডিং ল্যাঙ্গুয়েজ বা একটা ভাষা ব্যবহার করে, কম্পিউটার ভাষা ব্যবহার করে সেটাকে সমাধান করব। আচ্ছা, ধরি একটা উদাহরণ চিন্তা করো, আমার আগামীকাল ফিজিক্স পরীক্ষা, আমার ফিজিক্সে A+ পেতে হবে। তো আমার এখানে বের করতে কি বুঝতে হবে যে আমার A+ পেতে গেলে আমাকে 80 পেতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার প্রথম স্টেপ। দ্বিতীয় হচ্ছে আমার 80 পেতে হলে কিভাবে পড়াশোনা করতে হবে। যেমন তুমি ফিজিক্স ফার্স্ট পেপারে যদি প্রথম 5টা চ্যাপ্টার তোমার সিলেবাসে থাকে, তুমি 4 নাম্বার চ্যাপ্টার না পড়ে যদি 5 নাম্বার পড়তে যাও, তাহলে কি করবা, 5 নাম্বার চ্যাপ্টার ঠিক মতো বুঝবা না, তাই না? এই কারণে তোমাকে সিকোয়েন্স দাঁড় করাতে হবে, কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টারটা তুমি পড়বা। ঠিক আছে, এই যে একের পর এক সিকোয়েন্স দাঁড় করানোটা, এটা হচ্ছে কিভাবে চিন্তা করবো বা সমাধান করবো, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এই স্টেপের একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে অ্যালগোরিদম দাঁড় করানো কিংবা ফ্লোচার্ট দাঁড় করানো। আচ্ছা, 3 নাম্বার জিনিস হচ্ছে কি, তোমার পরীক্ষার হলে গিয়ে তুমি যা যা করছো সেগুলোকে সঠিকভাবে লিখে দিয়ে আসতে হবে A+ পাওয়ার জন্য, যেটা হচ্ছে আমার প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোডিং করা। ঠিক আছে,
আচ্ছা, তো আমি একদম সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারে চলে যাচ্ছি, খুব বেশি ডিটেইলড ইতি কথা বা ইন্ট্রোডাকশনে আর যাব না। তো একটা সি প্রোগ্রামিং এর মোট এইরকম একটা স্ট্রাকচার থাকে। প্রথম কি, একটা ডকুমেন্টেশন সেকশন থাকবে, দ্বিতীয় হচ্ছে একটা লিঙ্ক সেকশন থাকবে, তৃতীয় একটা ডেফিনেশন সেকশন থাকবে, একটা গ্লোবাল ডিক্লারেশন সেকশন থাকবে, মেইন ফাংশন থাকবে এবং সাব প্রোগ্রাম সেকশন থাকবে। ঠিক আছে, মোট এখানে আছে 1 2 3 4 5 6 ছয়টা সেকশন আছে। এখন এই 6টা সেকশনের কাজ কি বা এই 6টা সেকশন কিভাবে ইউজ করবো সেটা আমি একটু এক্সপ্লেন করি। প্রথমত ডকুমেন্টেশন সেকশন। আচ্ছা, এই ডকুমেন্টেশন সেকশনে কোনো কমান্ড লাইন বা স্টেটমেন্ট ব্যবহার করব না। এখানে আমরা প্রোগ্রাম বিষয়টা ভূমিকা বা কমেন্ট আকারে আমি একটা দিব। আচ্ছা আচ্ছা, ডকুমেন্টেশন সেকশনে কি করব, আমরা এখানে কিছু কমান্ড লাইন বা স্টেটমেন্ট ব্যবহার করব। ঠিক আছে, এই জিনিস সরি একটু ভুল বলেছি, সরি, ডকুমেন্টেশন সেকশনে আমরা কোনো কমান্ড লাইন বা স্টেটমেন্ট ব্যবহার করব না। এই জায়গাটাতে যা থাকবে সেটা সম্পূর্ণ আমার নিজের জন্য, এটা কম্পিউটার পড়েও দেখবে না। ডকুমেন্টেশন সেকশনে যেমন আমি যখন প্রোগ্রাম করব, এইটা কিসের উপর প্রোগ্রাম করতেছি এই জিনিসটা যেন আমি বুঝতে পারি, সেই কারণে উপরে ছোট্ট করে লিখে রাখবো কমেন্ট আকারে। এখানে একটু বলে রাখি, কম্পিউটার পড়ে না, কমেন্ট থাকলে সেটা কম্পিউটার অ্যাভয়েড করে, ওইটাকে ইগনোর করে। এখন কমেন্ট কিভাবে লিখবো, যদি আমার একাধিক লাইনে কমেন্ট থাকে, ধরো হচ্ছে 4-5টা লাইন মিলে একটা কমেন্ট করব, তখন হচ্ছে একটা তারকা এবং একটা স্ল্যাশ দিয়ে শুরু করব। এরপর আমার স্টেটমেন্ট গুলা লিখবো বা কমেন্ট গুলা লিখবো, এরপর আমি স্টার স্ল্যাশ দিয়ে ক্লোজ করব। যদি তুমি লাইন বাই লাইন কমেন্ট করতে চাও, মানে একটা লাইন কমেন্ট করবা, তাহলে সেই লাইনের শুরুতে এরকম ডাবল স্ল্যাশ ইউজ করলে লাইনটা কমেন্ট হয়ে যাবে। আচ্ছা, তুমি যদি এক লাইনে কমেন্ট করতে চাও তাহলে তোমরা এই যে প্রথম অংশটাও ব্যবহার করতে পারবা। ঠিক আছে, পুরো লাইনের দুই পাশে স্ল্যাশ স্টার দিলেই ওটা কমেন্ট হয়ে যাবে। ওকে, দ্বিতীয় অংশ লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশন হচ্ছে এখানে আমার সি প্রোগ্রামিং এ কিছু হেডার ফাইল থাকবে। এই হেডার ফাইলটা সংযোগ করার কাজ হচ্ছে এই লিঙ্ক সেকশন। ঠিক আছে, আমরা বিভিন্ন ফাংশন ইউজ করব, বিভিন্ন কমান্ড লাইন ইউজ করব। এই কমান্ড লাইনগুলার অ্যাকচুয়াল যে মিনিং, সেই মিনিং গুলাই হেডার ফাইলে সেভ করা আছে। ঠিক আছে, কিছু কমন হেডার ফাইল যেমন stdio.h, conio.h, math.h, string.h, এরকম কিছু কমন হেডার ফাইল আছে। ওকে, ডেফিনেশন সেকশন। এখানে হচ্ছে আমার প্রোগ্রামে যে ধরনের ধ্রুবক আছে বা যে জিনিসের মান আমরা সচরাচর চেঞ্জ করবো না, সবসময় কনস্ট্যান্ট রাখার চিন্তা করব, সেই টাইপের জিনিসগুলো আমরা ডেফিনেশন সেকশনে দিব। ডেফিনেশন সেকশন আমরা কিভাবে লিখবো, এই যে হ্যাশট্যাগ ডিফাইন। যেমন আমি পায়ের মান যদি ডিফাইন করতে চাই তাহলে আমি কি লিখবো, পাই 3.1416। এই লাইনটা লেখার ফলে কি হবে, আমার প্রোগ্রামে যেইখানেই সে পাই পাবে সেই পাইটাকে 3.1416 দিয়ে সে রিপ্লেস করে দিবে। আচ্ছা, নেক্সট গ্লোবাল ডিক্লারেশন সেকশন। আমার কিছু চলক আছে যেগুলো আমার পুরো প্রোগ্রামে সমানভাবে ব্যবহার হবে। অর্থাৎ এইখানে আমি যে চলকগুলা ডিক্লেয়ার করব, এই চলকগুলা এই নামের সবগুলা ফাংশনে সেম থাকবে। অর্থাৎ আমি যদি পৃথিবীর যে কোনো এক জায়গায় গিয়ে যদি বলি KFC, তাহলে তোমরা কি বুঝবা, কেনটাকি ফ্রাইড চিকেন, এটা পৃথিবীর যে কোনো জায়গায়। তাহলে এই যে KFC ওয়ার্ডটা হচ্ছে গ্লোবাল। এখন তুমি বাংলাদেশে একটা টঙের দোকানের উপর যদি KFC দেখো, ওইটা কি হয় ইউজুয়ালি, কাদের চিকেন ফ্রাই, তাই না? তো ওইটা গ্লোবাল না, ওইটা শুধুমাত্র ওই টঙের দোকানের জন্যই প্রযোজ্য, ওই এলাকাটার জন্য প্রযোজ্য। তখন ওইটা হচ্ছে লোকাল ডিক্লারেশন সেকশন। ওইটার বিষয়ে আমরা পরে কথা বলবো, মেইন ফাংশনে বা অন্যান্য ফাংশনে আমরা এই কাজটা করি। তো গ্লোবাল ডিক্লারেশন সেকশন কি, আমি যেমন এখানে যদি একটা প্রোগ্রাম এইভাবে ডিফাইন করি যে সরি, এখানে হ্যাশট্যাগটা হবে না, হ্যাশট্যাগটা ভুল করে আসছে, হ্যাশট্যাগটা হবে না। ধর ইন্ট প্রত্যুষ ইকুয়ালস টু 10, তার মানে কি হবে, প্রোগ্রামের যে কোনো জায়গায় আমরা যদি প্রত্যুষ ওয়ার্ডটা ইউজ করি সেটার ভ্যালু হয়ে যাবে 10। এই ভেরিয়েবলের মান আমরা চেঞ্জ করতে পারবো। যেমন আমার প্রোগ্রামে কোনো জায়গায় প্রয়োজন হলে সাপোজ প্রত্যুষের মান আরো এক বৃদ্ধি হবে, সেটা আমি চেঞ্জ করলে ওইভাবে সেভ থাকবে, ওটা সমস্যা না। আচ্ছা,
নেক্সট, মেইন ফাংশন। প্রতিটা ফাংশনে একটা মূল প্রোগ্রাম থাকবে, এখানে কিছু স্টেটমেন্ট থাকবে, যে স্টেটমেন্টগুলা আমার কম্পিউটার ফলো করবে। এই মেইন ফাংশনে আবার দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট আর একটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। ডিক্লারেশন পার্ট আমরা কি করব, কিছু চলক ডিক্লেয়ার করব, যে চলকগুলো শুধুমাত্র মেইন ফাংশনেই কাজ করবে। এক্সিকিউটেবল পার্ট কোনটা, আমি বিভিন্ন ইনস্ট্রাকশন দিব, বিভিন্ন কমান্ড দিব কম্পিউটারকে, সেই কমান্ডগুলো কম্পিউটার ফলো করবে। আচ্ছা, সাব প্রোগ্রাম সেকশন কি, আমি আমার প্রোগ্রামে আমার নিজের সুবিধার্থে একটা প্রোগ্রামকে বিভিন্ন স্টেপে ভেঙে নেওয়ার জন্য সব কোড মেইন ফাংশনে না করে আমি কিছু সাব ফাংশন আকারে করতে পারি, এগুলোর নাম সাব প্রোগ্রাম বা সাবঅর্ডিনেট প্রোগ্রাম। এই যে সাব প্রোগ্রামে ধরো আমার একটা ক্লাসের সবার মোট নাম্বার বের করতে হবে। এখন ক্লাসে ধরো পড়ানো হয় 4টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো আমি কি করতে পারি, একটা ফাংশন নিতে পারি যেখানে সব বায়োলজির নাম্বার যোগ হবে, একটা ফাংশন নিতে পারি যেখানে সবার ম্যাথ, আরেকটা ফাংশন নিলাম যেখানে সবার ফিজিক্স, আরেকটা ফাংশনে সবার কেমিস্ট্রি নাম্বার যোগ করলাম। এই পুরো কাজটা আমরা মেইন ফাংশনেও করতে পারি, কিন্তু মেইন ফাংশনে করলে যদি কোথাও ভুল হয় সেটা আমার বের করতে একটু কষ্ট হয়। এই কারণে হচ্ছে আমি কি করবো, ম্যাথের রেজাল্ট আলাদা একটা ফাংশন করব, যদি আমার ম্যাথের রেজাল্ট ভুল বলে তাহলে ওই ফাংশনটা আমি কাজ করব। এরকম করে আলাদা আলাদা সবগুলো ফাংশন করে নিলে আমার কাজের সুবিধা বাড়ে। তো যখন আমি সাব প্রোগ্রাম সেকশন পড়াবো তখন হচ্ছে এটা কিভাবে ডিক্লেয়ার করে এবং এটা কিভাবে কাজ করে এটা নিয়ে আলোচনা করব। এখানে একটু স্টেটমেন্ট গুলো দেওয়া আছে কিভাবে করব, বাট ডেসক্রিপশনটা আমি একটু পরে দিব যখন আমি সাব সেকশন নিয়ে কাজ করব, যেটা হয়তো বা 3rd ক্লাস আমরা পড়বো। আচ্ছা, নেক্সট, সি প্রোগ্রামিং এর প্রথম কোড শিখি একটু। হ্যালো ওয়ার্ল্ড, আমার এমন একটা প্রোগ্রাম বানাতে হবে যেটা তোমার স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিবে। আচ্ছা, এইটা হচ্ছে আমার সেই কোড। প্রথম লাইনটা দেখো, আমি স্ল্যাশ স্টারের মাঝখানে একটা কথা লিখেছি, কি, আমার জীবনের প্রথম কোড। অর্থাৎ এইটা হচ্ছে আমার একটা কমেন্ট, এই কমেন্টটা কম্পিউটার দেখবে না, কিন্তু এটা আমার নিজের বোঝার জন্য আমি লিখেছি একটা কমেন্ট যে আমার জীবনের প্রথম কোড। এরপরে কি করেছি, একটা লিঙ্ক বা একটা হেডার ফাইল এনেছি। হেডার ফাইল আনার নিয়ম কি, হ্যাশট্যাগ ইনক্লুড। এটা দেওয়া মানে হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড যখন কম্পিউটার দেখবে, যখন কম্পাইলার দেখবে, তখন সে বুঝবে আমি একটা হেডার ফাইল কল করেছি। এখন হেডার ফাইল কোনটা কল করেছি, stdio.h। আচ্ছা, stdio.h মানে কি, এই যে std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর IO মানে হচ্ছে ইনপুট আউটপুট। তাহলে stdio মানে কি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আচ্ছা, এরপর আমি কি করেছি, একটা মেইন ফাংশন কল করেছি। মেইন ফাংশনে আমি একটা ফাংশন ইউজ করেছি প্রিন্ট এফ। এই ফাংশনের কাজ কি, আমি স্ক্রিনে যেটা দেখতে চাই সেটাকে প্রিন্ট করা। আমি স্ক্রিনে যেটা দেখতে চাই হ্যালো ওয়ার্ল্ড, সেটা আমি কিসে লিখেছি দেখো, দুইটা ডাবল কোটেশনের মাধ্যমে লিখেছি। আমি যদি ডাবল কোটেশন না দিই তাহলে সে লিখবে না। আচ্ছা, এরপর সি প্রোগ্রামিং এর স্টেটমেন্টটা, প্রতিটা স্টেটমেন্ট শেষে অবশ্যই কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে, না হলে কম্পিউটার বুঝবে না যে স্টেটমেন্টটা কোথায় শেষ হয়েছে। আচ্ছা, এরপর রিটার্ন 0 সেমিকোলন। রিটার্ন 0 কি, এটা বিষয়ে আমি পরে কথা বলবো। আচ্ছা, ইন্ট মেইন, আমার মেইন ফাংশনটা ইন্টিজার টাইপ, ঠিক আছে। এটা কি জিনিস, ইন্টিজার টাইপ কি, এটা আমি পরে বলবো। আচ্ছা, আমি যে কোনো একটা ফাংশন ডিক্লেয়ার করলে সেই ফাংশনটা অবশ্যই আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। দেখো, আমি ইন্ট মেইনের পর সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছি এবং শেষ করেছি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এই প্রোগ্রামটা লিখলে কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখে নিই কোড ব্লক সফটওয়্যারে। ওকে, তো এটা হচ্ছে আমার কোড ব্লক সফটওয়্যার ইন্টারফেস। তো আমার কি কি ছিল, আমি একটা কমেন্ট করেছিলাম তাই না, এই যে স্ল্যাশ স্টার, আমার জীবন এর প্রথম কোড। আচ্ছা, দেখো এই জিনিসটা পুরোটা অ্যাশ কালার করে নিয়েছে, তার মানে কম্পিউটার এই লাইনটা পড়তে চাবে না। এরপরে আমি কি করেছি, একটা হেডার ফাইল এনেছি, কি, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, ঠিক আছে।
এরপর আমি কি করেছি, একটা মেইন ফাংশন নিয়েছি, ইন্ট মেইন। এই যে দেখো, আমি সেকেন্ড ব্র্যাকেট একসাথে দুইটা দিয়ে নিলাম, যেন হচ্ছে আমার পরে ক্লোজ করতে না ভুলে যাই। এরপরে কি করব, প্রিন্ট এফ, এরপর ডাবল কোটেশন, এর মাঝখানে আমি লিখবো হ্যালো ওয়ার্ল্ড। এরপর এই স্টেটমেন্টটা শেষ, তাহলে হচ্ছে আমি এখানে একটা সেমিকোলন ইউজ করব, এরপর রিটার্ন 0। ঠিক আছে, দেখো কোডটা ক্লিয়ার কিনা। আমার একদম সিম্পলেস্ট কোড, এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর প্রথম কোড তোমাদের। জাস্ট সিম্পলি আমি, তোমরা যেহেতু সি প্রোগ্রামিং এ নতুন, তাই তোমরা সি প্রোগ্রামিং এর ওয়ার্ল্ডকে তুমি কি করবে, একটা হ্যালো দিবা, তাই হ্যালো ওয়ার্ল্ড স্ক্রিনে প্রিন্ট করালাম। ওকে, তো আমি যদি এই প্রোগ্রামটা রান দিই, তাহলে এই যে দেখো একটা কালো রঙের স্ক্রিন দেখা যাচ্ছে। এই স্ক্রিনের কি আছে, হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, তার নিচের লাইনে আছে প্রসেস রিটার্ন 0, কারণ আমরা হচ্ছে রিটার্ন 0 দিয়েছিলাম। এক্সিকিউশন টাইম 0.065, অর্থাৎ আমি রান দেওয়ার পরে এই প্রোগ্রামটা রান করতে কম্পিউটার 0.065 সেকেন্ড প্রয়োজন হয়েছে। এরপর প্রেস এনি কি টু কন্টিনিউ, আমি কোনো কি চাপ দিলে এইটা অফ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বোঝা গেছে তোমাদের জীবনের প্রথম কোড। তোমাদের যদি কোনো কথা বুঝতে সমস্যা হয় বা কোনো সংজ্ঞা আগে যেগুলো দিয়েছে সেগুলো বুঝতে যদি সমস্যা হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ওকে, ঠিক আছে, এখন আমি নেক্সট স্লাইডে চলে যাই। তোমরা আশা করি প্রোগ্রামটা দেখতে পেরেছো। আচ্ছা, এখন ডাটা টাইপ বিষয়ে জানবো। আমরা মূলত 4 ধরনের ডাটা টাইপ ইউজ করব সি প্রোগ্রামিং এ। ইন্টিজার টাইপ ডাটা, বা ইন্টিজারের ফুল বাংলা নাম কি, পূর্ণ সংখ্যা। তো ইন্টিজার ডাটা টাইপ, এখানে শুধুমাত্র পূর্ণ সংখ্যা থাকবে। ইন্টিজার ডাটা টাইপ আমি যদি লিখতে চাই তখন কিভাবে লিখবো, দেখো ইন্ট এ, এখানে এ হচ্ছে একটা চলক। এই ইকুয়ালস টু 5 বলতে আমি বুঝাইছি একটা চলক ডিক্লেয়ার করেছি যার মান 5 হবে। তুমি চাইলে মান ডিক্লেয়ার করতে পারবা, চাইলে মান না ডিক্লেয়ার করেও করতে পারবা। আচ্ছা, ইন্টিজার ডাটা টাইপকে স্পেসিফায়ার কি, %d। এই স্পেসিফায়ার জিনিসটা আবার কি, তুমি যখন এই ডাটা টাইপকে কোথাও কল করবা, যেমন তুমি প্রিন্ট করার জন্য কল করবা, তখন হচ্ছে এই যে %d ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি আস্তে আস্তে এটা দেখাবো, বিভিন্ন প্রোগ্রামে এই জিনিসটা দেখাবো। আর যেহেতু এখন আমরা অতটা ডিপে যাইনি, তোমরা আশা করি সব বুঝবা এই স্লাইডটার পরে বা এই ক্লাসটার পরে। আচ্ছা, ক্যারেক্টার ডাটা টাইপ, আমার যদি বিভিন্ন ক্যারেক্টার যেমন এ বি সি, ছোট হাতের এ, বড় হাতের এ, ইকুয়াল টু, প্লাস মাইনাস, এই ধরনের ক্যারেক্টার যদি আমার ইনপুট নিতে হয়, তখন হচ্ছে আমি ক্যারেক্টার ডাটা টাইপ ইউজ করব। যেমন আমি এখানে একটা ক্যারেক্টার ডাটা টাইপ ডিক্লেয়ার করেছি, ইয়েস ইকুয়ালস টু ওয়াই। ঠিক আছে, এখানে ইয়েস হচ্ছে আমার চলক। ঠিক আছে, আর আমার এই চলকের মধ্যে কি সেভ থাকবে, ওয়াই। আচ্ছা, ক্যারেক্টার টাইপের স্পেসিফায়ার কি, %c। ঠিক আছে, আচ্ছা, ফ্লোটিং ডাটা টাইপ, ফ্লোটিং ডাটা টাইপ এবং ইন্টিজার ডাটা টাইপের মধ্যে পার্থক্য কি, ইন্টিজার ডাটা টাইপে শুধুমাত্র ইন্টিজার সংখ্যা রাখতে পারে এবং তার লিমিটটা খুব কম। ফ্লোটিং ডাটা টাইপের লিমিট ইন্টিজারের চেয়ে বেশি এবং সে দশমিক সংখ্যা নিতে পারে। যেমন এখানে আমি ফ্লোটিং ডাটা টাইপ যেভাবে ডিক্লেয়ার করতে হয়, ফ্লোট লিখবো। এরিয়া একটা ভেরিয়েবল বা একটা চলকের নাম, এই চলকের ভ্যালু আমি সেট করলাম 10.53। ঠিক আছে, ফ্লোটিং ডাটা টাইপের স্পেসিফায়ার হচ্ছে %d। ফ্লোটিং ডাটা টাইপের চেয়েও বড় ডাটা টাইপ হচ্ছে ডাবল ডাটা টাইপ। ঠিক আছে, এইখানে তোমার বেশি পরিমাণ সংখ্যা ধরে রাখতে পারে। এটা স্পেসিফায়ার হচ্ছে %lf। আচ্ছা, এই যে বিভিন্ন ডাটা টাইপের চার্ট তোমাদের বইয়ে দেওয়া আছে, আমিও এই স্লাইডে কিছু দিয়ে দিয়েছি, তোমরা স্লাইডটা পরবর্তীতে ডাউনলোড করে দেখতে পারবা। ওকে, এবার অপারেটর। ঠিক আছে, প্রথমে হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটর, বাংলায় গাণিতিক অপারেটর।
আমরা যোগ বিয়োগ কিভাবে করব, যখন দুইটা সংখ্যার মধ্যে যোগ করব তখন প্লাস দিব, দুইটা ডাটার মধ্যে যোগ করলে, দুইটা ডাটা বিয়োগ করলে আমি দুইটা ডাটার মাঝখানে মাইনাস দিব, যদি গুণ করতে চাই তাহলে স্টার চিহ্ন দিব, যদি ভাগ করতে চাই তাহলে দিব হচ্ছে স্ল্যাশ। আচ্ছা, যদি আমি দুইটা ডেটার ভাগশেষ বের করতে চাই, মানে 5কে যদি 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত হবে, এটা যদি আমি বের করতে চাই তাহলে পার্সেন্ট ইউজ করব। ঠিক আছে, অর্থাৎ 5 এবং 5কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ বের করার জন্য আমার লিখতে হবে 5%2। এগুলো আমি লিখে লিখে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, আরেক ধরনের অপারেটর যাই, অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি, যদি আমি কোনো একটা ভ্যালু কোনো কিছুতে অ্যাসাইন করতে চাই, যেমন ইকুয়াল টু। ইকুয়াল টুর কাজ কি, যদি আমি এরকম একটা স্টেটমেন্ট লিখি এ ইকুয়ালস টু বি, অর্থাৎ বি এর যে মান সেটা এ তে অ্যাসাইন করব। অর্থাৎ বি এর মান যদি 10 হয় তাহলে এখন এ এর মান হবে 10। আচ্ছা, প্লাস ইকুয়াল টু। প্লাস ইকুয়ালস টু মানে হচ্ছে দেখো এ প্লাস ইকুয়ালস টু বি, অর্থাৎ এটা হবে হচ্ছে এ ইকুয়ালস টু এ প্লাস বি। এই মানে হচ্ছে এর নতুন মান হচ্ছে আগে যে এর মান আছে সেটার সাথে বি যোগ করব। ধরো এ তে আগে তুমি 5 সেভ করছো, বি তে তুমি সেভ করছো 10, তাহলে এ প্লাস ইকুয়ালস টু বি মানে হবে হচ্ছে দেখো এর আগের মান কত বলছি 5 আর বি এর মান বলেছি 10, তাহলে এর বর্তমান মান হবে 15। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। ওকে, মাইনাস ইকুয়ালস টু একই জিনিস, খালি বিয়োগ করব। তার মানে এ মাইনাস ইকুয়ালস টু বি মানে হচ্ছে এ ইকুয়ালস টু এ মাইনাস বি, অর্থাৎ এর আগের যে মান সেটার থেকে আমি বি বিয়োগ করলে এর নতুন মান পাবো। যদি আমি স্টার ইকুয়াল টু ইউজ করি পরবর্তী যেটা আছে, তার মানে ওই যে এর আগের মানের সাথে বি মান গুণ হয়ে এর নতুন মান পাবো। যেমন কি ছিল 5, স্টার মানে গুণ, বির মান ছিল 10, তাহলে 5 ইন্টু 10 কত আসবে, এর বর্তমান মান আসবে 50। ঠিক আছে, ঠিক একইভাবে স্ল্যাশ ইকুয়ালস টু, স্ল্যাশ মানে হচ্ছে ডিভাইড, তার মানে হচ্ছে এ স্ল্যাশ ইকুয়ালস টু মানে হচ্ছে এ ডিভাইডেড বাই বি। আশা করি অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো ক্লিয়ার, তোমরা একটু দেখে নাও। আচ্ছা, কেউ একজন কমেন্ট করেছো, স্যার মেইন ফাংশন কি সব। আচ্ছা, রিয়াজুল ইসলাম অয়ন একটা কমেন্ট করেছো যে স্যার মেইন ফাংশন কি সব সময় ইন্ট হবে, ফ্লোট কখন হয়। তুমি মেইন ফাংশন তুমি ইন্টিজার টাইপও ডিক্লেয়ার করতে পারবা, ফ্লোট টাইপ, তুমি ভয়েড টাইপ, বিভিন্ন টাইপের ডিক্লেয়ার করতে পারবা। ইন্টিজার মানে হচ্ছে এটার রেজাল্টিং আউটপুটটা ইন্টিজার টাইপের হবে। তুমি যদি রেজাল্টিং আউটপুট যদি ফ্লোট চাও, ফ্লোট ইউজ করতে পারবা, সমস্যা নেই। এই জিনিসগুলা যে আমার ফাংশনের শুরুতে আমি যদি ইন্ট, ফ্লোট, ভয়েড, ডাবল ইত্যাদি যদি ব্যবহারও না করি, শুধু যদি মেইন লিখি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর কখন কোনটা ইউজ করব সেটা আমি যখন ইউজ করা শুরু করব, ইন্টের জায়গায় যখন ফ্লোট ইউজ করব, কেন ইউজ করব, তখন আমি আস্তে আস্তে এগুলো এক্সপ্লেন করব। আমি সব ধরনের টাইপের প্রোগ্রাম তোমাদের ইন্টারের বইয়ে যত দূর পর্যন্ত আছে আমি সবগুলো এক্সপ্লেন করবো একটা একটা করে, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরের একটা বড় কাজ কি, একটার সাথে আরেকটা, একটা ডেটার সাথে আরেকটা ডাটা সেম কিনা বা এদের মধ্যে সম্পর্ক কি, এইটা নির্ণয় করা, চেক করা। ঠিক আছে, যেমন যদি আমার ইকুয়াল ইকুয়াল অপারেটর ব্যবহার করি, তার মানে হচ্ছে দুইটা ডেটা সমান কিনা এটা আমি চেক করব। যদি এক্সক্লেমেটরি সাইন ইকুয়াল ব্যবহার করি তাহলে দুইটা ডেটা অসমান কিনা এটা আমি চেক করব। এই চিহ্নটা গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করা মানে হচ্ছে বাম পাশের ডেটা ডান পাশের তুলনায় বড় কিনা এটা চেক করা। লেস দেন চিহ্ন একই জিনিস, যে বাম পাশের ডেটা ডান পাশের তুলনায় ছোট কিনা এটা চেক করা। গ্রেটার ইকুয়াল টু চিহ্ন যদি আমি দেই, তার মানে হচ্ছে বাম পাশের ডেটা সমান কিংবা বড় কিনা এটা চেক করা। লেস দেন ইকুয়াল টু হচ্ছে ছোট কিংবা ইকুয়াল কিনা বাম পাশের ডেটা ডান পাশের তুলনায় এটা চেক করা। ওকে, আচ্ছা, আমরা আজকের ক্লাসে দুইটা হেডার ফাইল বিষয় কিছুটা জানবো, খুব বেশি জানবো না। যেমন stdio.h,
ঠিক আছে। এই stdio.h এটার বিষয় একটু আগে বলেছি। এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই ফাংশনের মধ্যে এই হেডার ফাইলের মধ্যে আছে। আচ্ছা, এখন ইনপুট আউটপুট মানে কি, যে আমি কিবোর্ড থেকে বা কোনো ফাইল থেকে কোনো একটা ইনপুট নিব, আউটপুটকে আমি আমার স্ক্রিনে হয়তো একটা আউটপুট দেখাইতে চাই, কিংবা একটা ফাইলে কিছু একটা সেভ করতে চাই, এই জিনিসগুলো হচ্ছে ইনপুট আউটপুট। তো আমাদের stdio.h এ অনেকগুলো ফাংশন আছে, প্রায় 20-30টার মতো ফাংশন আছে। তো আমরা হচ্ছে আজকের ক্লাসে মোট এই 5টা ফাংশন নিয়ে কথা বলবো বেশি। মূলত আজকের ক্লাসে প্রথম 2টা নিয়ে কথা বলবো বেশি। তো প্রিন্টএফ, যদি আমি আমার কম্পিউটারের স্ক্রিনে কোনো একটা আউটপুট দেখাতে চাই তখন ইউজ করব প্রিন্টএফ। যেমন আমার প্রথম সি প্রোগ্রামিং এর কোড কি ছিল, হ্যালো ওয়ার্ল্ড। এখানে কি ছিল, আমার স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড শো করতে হবে, তাই না? কি দিয়ে শো করেছি, প্রিন্টএফ দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রিন্টএফ এর কাজ। স্ক্যানএফ, আমি যদি আমার কিবোর্ড থেকে কোনো একটা ইনপুট নিতে চাই তখন আমি ব্যবহার করব স্ক্যানএফ। ঠিক আছে, এই ইনপুটটা বিভিন্ন ধরনের হতে পারে, এটা একটা ক্যারেক্টার হতে পারে, এটা একটা নাম্বার হতে পারে, এটা একটা স্ট্রিং হতে পারে। স্ট্রিং হচ্ছে একাধিক ক্যারেক্টার মিলে যে ভেরিয়েবল তৈরি হয়। আচ্ছা, গেট সি, আমি কিবোর্ড না কোন একটা ফাইল থেকে যদি একটা ক্যারেক্টার ইনপুট নিতে চাই তাহলে আমি ব্যবহার করব গেট সি। গেট এস, আমি যদি কিবোর্ড থেকে যদি একটা স্ট্রিং বা একটা লাইন যদি ইনপুট নিতে চাই, গেট সি এইচ এ আর, কার বলতে এখানে হচ্ছে ক্যারেক্টার। তো গেট ক্যারেক্টার এর জন্য আমি কি করব, যদি আমি কিবোর্ড থেকে কোনো একটা ক্যারেক্টার ইনপুট নিতে চাই তখন আমি গেট কার ইউজ করব। আচ্ছা, math.h, এখানে হচ্ছে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফাংশন সেভ করা আছে। তো ম্যাথমেটিক্যাল ফাংশন অনেকগুলোই আছে, তো আমি মূলত হচ্ছে এই কয়েকটা নিয়ে আপাতত আলোচনা করব। যেমন ট্রিগোনোমেট্রিক বিভিন্ন কাজ আর এক্সপোনেনশিয়াল বিভিন্ন কাজের জন্য আমি ইউজ করবো কি, সাইন, কস, ট্যান। ট্রিগোনোমেট্রিক এবং এক্সপোনেনশিয়াল, এখানে এক্সপোনেনশিয়াল লেখাটা একটু বাদ গেছে। আচ্ছা, লগ ইউজ করে আমি লগারিদম ফাংশন ব্যবহার করতে, লগারিদম বের করতে পারবো, ন্যাচারাল লগারিদম বা স্বাভাবিক লগারিদম। SQRT ফুল ফর্ম হচ্ছে স্কোয়ার রুট, আমি যদি কোনো সংখ্যার বর্গমূল বের করতে চাই তখন আমি SQRT ইউজ করব। যদি আমি ঘাত বের করতে চাই, মানে হচ্ছে a⁵, এরকম যদি কিছু বের করতে চাই তখন ইউজ করব পাও। পাও লেখার নিয়ম কি, a, b, অর্থাৎ a এর ঘাত b যদি 2,4 হয় তার মানে হচ্ছে 2⁴। ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একটু কোডিং এর দিকে যাই। তোমরা যেহেতু আগে খুব একটা কোড করো নাই, আমি এখন হচ্ছে মূলত আজকে এই 5 ধরনের কোড একটু শিখবো। যে প্রিন্টএফ ব্যবহার করা শিখবো, স্ক্যানএফ ব্যবহার করা শিখবো, কিভাবে যোগ, ভাগ, গুণ, বিয়োগ ইত্যাদি করে, কিভাবে ভাগশেষ বের করে এটা দেখবো, বৃত্তের ক্ষেত্রফল বের করা শিখবো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখবো। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই সাথে চলে যাই সি প্রোগ্রামিং এ। তো এখানে স্ক্রিনে আছে হচ্ছে আমরা একটু আগে যে কোডটা করেছিলাম সেটা। আচ্ছা, তো আমরা প্রিন্টএফ তো অলরেডি শিখেছি, তাই না? এই যে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড বের করেছি। আচ্ছা, এখন আমরা একটু ডিফারেন্ট টাইপের প্রিন্টএফ একটু শিখবো, প্রিন্টএফ এর কিছু স্ট্রাকচার শিখবো। ধরো আমি একটা চলক ডিক্লেয়ার করলাম, ইন্ট, আমার নামই দিলাম অনিমেষ, ইকুয়ালস টু 8, একটা চলক ডিক্লেয়ার করলাম। এই চলক ডিক্লেয়ার যেহেতু শেষ এই স্টেটমেন্টটা, তাহলে আমি এখন দিব একটা সেমিকোলন, এই যে সেমিকোলন দিলাম। আচ্ছা, এই এখন আমি আমার নাম্বার কত এটা আমি প্রিন্ট করে শো করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে দা রোল অফ দা স্টুডেন্ট, ঠিক আছে, আমি এখানে একটা স্টুডেন্ট, আমার নাম অনিমেষ, আমার রোল নাম্বার হচ্ছে 8, এটা আমি এখন প্রিন্টএফ এ শো করতে চাই। কিভাবে শো করব, দ্য রোল অফ দ্য স্টুডেন্ট ইজ, এই যে এই কথাটা, এটা কি বাংলা কথা, সরি ইংলিশ কথা, হোয়াট এভার, এটা হচ্ছে কি আমি যেন ইউজার বুঝতে পারে এখন আমার স্ক্রিনে কি শো করবে এটা দেখাচ্ছি। কি, দ্য রোল অফ দ্য স্টুডেন্ট ইজ, আমার রোলটা এখন লিখতে হবে। রোলটা আমি কিভাবে লিখবো, দেখো এটা কি ধরনের ভেরিয়েবল বা চলক, এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ চলক, তাই না? এটা যেহেতু একটা ইন্টিজার টাইপ চলক, এটা স্পেসিফায়ার কি ছিল, %d। আচ্ছা, এই যে যখন আমি এখানে %d দিলাম তখন আমার সি প্রোগ্রামিং খুঁজবে এই %d কার জন্য, কোন মানের জন্য।
আমার এখানে তো আরেকটা ইন্টিজার থাকতে পারে, ধরো ইন্ট জুনায়েদ ইকুয়ালস টু 5। এখন কোন ইন্টিজারটা সে ইউজ করবে সেটা আমি কিভাবে বুঝাবো? এই যে ডাবল কোটেশন, এটার থেকে আমি বেরোয় আসবো। এবার এই পার্সেন্ট দিতে আমি কি করব, চলকের নাম যেটা প্রয়োজন সেটা আমি ইউজ করব। যেমন আমার এখানে চলকের নাম ছিল অনিমেষ, ঠিক আছে, রিটার্ন 0। এবার যদি আমি F9 ইউজ করি, দেখো দ্য রোল অফ দ্য স্টুডেন্ট ইজ 8, এটা আসলো, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, যেহেতু অনিমেষের মধ্যে 8 সেভ করা ছিল এই কারণে 8 আসছে। আচ্ছা, এবার হচ্ছে আমি আমারটা এবং জোনায়েদেরটা দুইটাই শো করতে চাই, আর এটা অ্যান্ড পার্সেন্ট ডি, দেখো এবার দুইটা পার্সেন্ট ডি আসছে, ঠিক আছে, একটা আমার জন্য, ধরো প্রথমটা আমারটা, পরেরটা হচ্ছে জোনায়েদেরটা। তাহলে এই যে আমি চলক জোনায়েদ, মনে রাখতে হবে এই যে চলক এগুলো কেস সেন্সিটিভ, অর্থাৎ আমি যদি এখানে ছোট হাতের জে ইউজ করি আর এই জায়গায় এসে যদি আমি ক্যাপিটাল জে ব্যবহার করি তাহলে কিন্তু কাজ করবে না। তাহলে দেখো প্রথমে কি ছিল অনিমেষ, পরে ছিল জুনায়েদ, তাহলে এইভাবেই শো করবে। পার্সেন্টটি প্রথমে 8 দেখানো উচিত, পরেরটায় 5 দেখানো উচিত। দেখি রান দিলে, এই যে দেখো দ্য রোল অফ দ্য স্টুডেন্ট আর 8 and 5, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখানে কি করেছি, একদম কোডের মধ্যে দিয়ে দিয়েছি রোল নাম্বার গুলা। আচ্ছা, এখন আমি এমন একটা কোড লিখবো যেখানে হচ্ছে অনিমেষের রোল নাম্বার আমি আস্ক করব। ধরো অনিমেষ হচ্ছে প্রথম স্টুডেন্ট, তাহলে S1 দিয়ে সেভ করলাম, এটা হচ্ছে একটা চলো। আর জোনায়েদ হচ্ছে দ্বিতীয় স্টুডেন্ট, তার নাম S2 দিয়ে সেভ করলাম, ঠিক আছে। এখন আমার যে কাজ হচ্ছে যে অনিমেষ এবং জোনায়েদের রোল নাম্বারটা ইউজার থেকে জেনে নেওয়া, ঠিক আছে। তাহলে এই যে প্রিন্ট এফ, আমি ইউজারকে একটা প্রশ্ন করব, প্লিজ এন্টার দ্য রোল অফ অনিমেষ, ঠিক আছে, ওকে। এই যে এখন ইউজার থেকে কি একটা ইনপুট নিতে হবে। একটু আগে আমরা দেখেছি যে stdio.h এর একটা স্পেশাল ফাংশন হচ্ছে স্ক্যান এফ। এই স্ক্যান এফ এর কাজ হচ্ছে ইনপুট নেয়া। আচ্ছা, তাহলে কি নিবে, একটা পার্সেন্ট ডি দিলাম। পার্সেন্ট ডি দিয়ে এখানে কি বুঝাইলাম যে একটা ইন্টিজার স্পেসিফায়ার নিব। এখন এই যে পার্সেন্ট ডি কি খুঁজবে, একটা ইন্টিজার চলক খুঁজবে যার মধ্যে সে এটা সেভ করবে। সেই চলকটা আমি কিভাবে করব, কমা দিয়ে, দেখো এখানে অবশ্যই একটা এন্ড চিহ্ন দিতে হবে এবং এটা সেভ করবো আমি S1 নামের চলকে, তাই S1। যেহেতু এই স্টেটমেন্টটা শেষ তাই আমি এখানে একটা সেমিকলন দিয়ে দিলাম। এই কোড থেকে আমরা কয়েকটা জিনিস শিখতে পারি, যেমন আমি একসাথে একই সেন্টেন্সে একাধিক চলক ডিক্লেয়ার করতে পারলাম, ঠিক আছে। কি দিয়েছি মাঝখানে, একটা কমা চিহ্ন দিয়েছি। আমি এখানে কি ব্যবহার করা শিখলাম, স্ক্যানএফ ব্যবহার করে আমি যদি S1 এ একটা মান সেভ করতে চাই তাহলে অবশ্যই এখানে একটা এন্ড পার্সেন্ট দিতে হবে। এন্ড পার্সেন্ট মানে হচ্ছে অ্যাড্রেস টু, অর্থাৎ S1 যে অ্যাড্রেসে আছে কম্পিউটার মেমোরি লোকেশনে যেখানে আছে সেখানে সে সেভ করবে। আচ্ছা, এরপরে অনিমেষেরটা সে নিল। এবার প্রিন্টএফ সে জোনায়েদেরটা নিবে, প্লিজ এন্টার দ্য রোল অফ জোনায়েদ, ঠিক আছে। আবার কি করতে হবে, এই যে জোনায়েদের রোলটা সে স্ক্যান করতে হবে, স্ক্যান এফ পার্সেন্ট ডি, এরপর কমা এন্ড পার্সেন্ট S2 সেমিকলন, ঠিক আছে। এখন আমি কি করব, প্রিন্টএফ অনিমেষ এবং জোনায়েদের রোল নাম্বারটা প্রিন্ট করব, দা রোল অফ, এবার আগে জোনায়েদ দিলাম, জোনায়েদ ইজ, এখানে পার্সেন্ট ডি, অ্যান্ড অনিমেষ ইজ, এখানে অনিমেষের রোল পার্সেন্ট ডি। আচ্ছা, জোনায়েদ আগে লিখেছি তাই না, তাহলে জোনায়েদের রোলটা আগে দিতে হবে। জোনায়েদের রোল কোন চলকে সেভ করা আছে, S2 তে, এবং অনিমেষের রোল কোথায় সেভ করা আছে, S1 এ। দেখো একাধিক চলক, তাই কমা দিয়ে আমি লিখেছি। এই স্টেটমেন্টটা শেষ, তাই এখানে আমি একটা সেমিকলন দিব। আচ্ছা, তো আমি এটা এখন রান দিই। দেখো প্লিজ এন্টার দ্য রোল অফ অনিমেষ বলছে। এখন আমার রোল কত, ধরো আমার কলেজে আমার রোল ছিল 701, আমি 701 লিখলাম,
ঠিক আছে, দেখো স্ক্রিনে 701 আসছে। আমি এবার কি করলাম, এন্টার চাপ দিলাম। এন্টার চাপ দিলে কি হলো, এই যে 701 এটা S1 এ সেভ হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে প্লিজ এন্টার দ্য রোল অফ জোনায়েদ। আমি জোনায়েদের কলেজের রোল জানি না, ধরে নাম হচ্ছে 710, আচ্ছা 720। আচ্ছা, তাহলে আমি এন্টার দিলাম, তাহলে জোনায়েদের রোল সেভ হয়ে গেল। দেখো এখন কি হলো, ওই যে আমার প্রিন্ট ফাংশনটা ছিল না স্ক্যানএফ দুটার পরে, কি ছিল, দ্য রোল অফ জোনায়েদ অ্যান্ড অনিমেষ ইজ, এইভাবে থাকবে তাই না। দেখো দ্য রোল অফ জোনায়েদ ইজ 720 অ্যান্ড অনিমেষ ইজ 701 বা 701। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর কাজ। আচ্ছা, সবাই একটু দেখো। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমি যোগ বিয়োগ করা শিখবো সি প্রোগ্রামিং এ। ঠিক আছে, এই পুরো ভিতরে যা আছে সবকিছু মুছে দিই। আচ্ছা, আমি কয়েকটা সংখ্যা নিই, সাপোজ এক্স ওয়াই জেড, তিনটা চলক ডিক্লেয়ার করলাম এক্স ওয়াই জেড। আর কয়েকটা আমি ইনে আমি যোগ করব, যোগ ধর আমি এস ক্যাপিটাল এস এ সেভ করব, বিয়োগ সেভ করব হচ্ছে বিয়োগ ব, আচ্ছা, গুণ সেভ করব এম এ, আর ভাগ শেষ করব ডি তে, আর ভাগ শেষ সেভ করব কথার কথা টি তে। ঠিক আছে, এখন আমি কিভাবে বুঝবো, একটু পরে তো আমি ভুলে যাবো এস বি এম ডি টি এগুলা কি। তখন আমার কি করতে হবে, এই পাশে এই যে দেখো ডাবল স্ল্যাশ দিয়ে আমি একটা কমেন্ট এনে নিলাম। ঠিক আছে, আবার দেখো এই যে একটা স্ল্যাশ, এই যে দুইটা স্ল্যাশ, কমেন্ট করে নিলাম। তো আমি এস দিয়ে কি বুঝাবো, সাম যোগ, বি দিয়ে কি বুঝাবো, বিয়োগ, তাই না, তাহলে সাবস্ট্রাক্ট, ইংলিশে সাবট্রাক্ট। আচ্ছা, এম দিয়ে কি বুঝাইছি, মাল্টিপ্লিকেশন। আচ্ছা, ডি দিয়ে বুঝিয়েছি ডিভিশন। ঠিক আছে, আর স্ক্রিনে কি পুরোটা আসতেছে কিনা একটু দেখি, স্ক্রিনে ডিভিশন পর্যন্ত যায়। আচ্ছা, আমি পরের লাইনে আবার একটু দিয়ে নিই, যে টি ইকুয়ালস টু কি ডিক্লেয়ার করেছি, ভাগশেষ। ঠিক আছে, ভাগশেষের ইংলিশে ডিভিডেন্ড, তোমরা যদি মনে না রাখতে পারো তাহলে আমি ভাগশেষই লিখলাম এখানে। ঠিক আছে, ওকে। এখন এক্স ওয়াই জেড ধরি, দেখো আমি এখানে এক্স ওয়াই জেড ডিক্লেয়ার করেছি তাই না, তাহলে এখন আমি এখানে যে কোনো মান অ্যাসাইন করতে পারি। ধরি এক্স ইকুয়ালস টু 10, ঠিক আছে, কাজ শেষ, তাই সেমিকোলন। ওয়াই ইকুয়ালস টু 5, ঠিক আছে, জেড ইকুয়ালস টু ধরি কথার কথা 2। ঠিক আছে, এখন হচ্ছে আমি যোগ করতে চাই, তাহলে কি করবো, এই যে এস, এস ইকুয়ালস টু আমি ধরো এক্স প্লাস ওয়াই, এক্স এবং ওয়াই এর যোগ করতে চাই। তো তোমরা একটু মনে মনে হিসাব করে এক্স প্লাস ওয়াই করলে কত আসবে, 15। আচ্ছা, এম, এম ইকুয়ালস টু আমি হচ্ছে ওয়াই এবং জেড এর বিয়োগ করতে চাই, তাহলে বিয়োগফল কত আসবে, 5 - 2 3 আসা উচিত। আচ্ছা, এরপরে আমি ওদের গুণ করব, এম, এম হচ্ছে ধরো এক্স ওয়াই জেড, তিনজনের গুণ করব, তিনজনের গুণ করলে কত আসবে, 10 গুণ 5 50, 50 দুগুণে 100, মনে রেখো মানগুলা। এরপর হচ্ছে আমি ভাগ করব, ঠিক আছে, তখন সাপোজ এক্স কে ওয়াই দিয়ে ভাগ দিব। ঠিক আছে, তাহলে 10 কে 5 দিয়ে ভাগ দিলে কত আসবে, 2। আচ্ছা, এখন আমি কি করতে চাই, সাপোজ যোগফল বের করতে চাই, সাম অফ এক্স ওয়াই, তাই না, আমরা যোগ করছিলাম এক্স আর ওয়াই এর, তাহলে ইজ এখানে ওদের মানটা লিখতে হবে, তাহলে হচ্ছে এখানে পার্সেন্ট ডি। ঠিক আছে, যেহেতু সাম কোন চলকে সেভ করছি, ক্যাপিটাল এস এ, তাই আমি এখানে ক্যাপিটাল এস দিলাম। আমার স্টেটমেন্ট শেষ, সেমিকোলন। দেখি এবার এই কোডটা রান করি, তাহলে আমার দুটা যোগফল আসা উচিত কত, 15, তাই না, দেখি তো রান করি, এই যে রান দিলাম, এই যে দেখো দ্য সাম অফ এক্স ওয়াই ইজ 50। আশা করি যোগ করা বুঝতে পারছো। এরপর আমি ওদের বিয়োগ ফল
প্রিন্ট করতে চাই, ঠিক আছে। বিয়োগফল কার কার ছিল, ওয়াই এবং জেড। তাহলে এখানে সামের জায়গায় দিলাম হচ্ছে বিয়োগফল। বিয়োগফলের ইংলিশ হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স বিটুইন কার কার বের করেছি, ওয়াই এবং জেড এর মাঝখানে, ঠিক আছে। তাহলে এটা সেভ করব কোথায়, দেখো বিয়োগফল হচ্ছে এম। ক্লিয়ার? তাই এখন আমরা দেখি, রান দিই। বিয়োগফল কত আসা উচিত, 5 - 2 3। এই যে F9 চাপ দিলাম। সরি সরি সরি, বিয়োগফল আমরা সেভ করেছি এস এ, সরি। এই যে এবার আমরা রান দিলাম। দেখো দ্য ডিফারেন্স বিটুইন ওয়াই কমা জেড ইজ এক্সট্রিমলি সরি, আমি বিয়োগফল আসলে বি তে সেভ করেছিলাম। এক্সট্রিমলি সরি, আমি এখানে একটু ভুল করেছি আমার এই স্টেটমেন্টটায়, সরি। তাহলে হচ্ছে আমার বিয়োগফল এখানে হচ্ছে বি। তাহলে ওয়াই মাইনাস জেড, তাহলে হচ্ছে 5 - 2 = 3। এই যে দেখো ডিফারেন্স বিটুইন ওয়াই মাইনাস জেড ইজ 3। ওকে, এবার হচ্ছে আমি তাদের গুণফল বের করতে চাই, কার কার, এক্স ওয়াই জেড। তাহলে হচ্ছে এই যে গুণফল কোনটাতে বের করেছি আমরা, এম। তাহলে হচ্ছে আমার গুণফল দেখাতে চাইলে এই যে প্রিন্ট এফে গেলাম, মাল্টিপ্লিকেশন, আমি যেটা দেখাতে চাই সেটা আমি এখানে লিখে নিচ্ছি, মাল্টিপ্লিকেশন এক্স ওয়াই জেড, ঠিক আছে। তাহলে এখানে আমার শো করবে কত, এম। আচ্ছা, এম চলক, এম চলকে কি সেভ আছে, দেখো এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। তার মানে হচ্ছে 10 গুণ 5 গুণ 2, ঠিক আছে। তাহলে কত আসে, 10 গুণ 5 50, 50 দুগুণে 100। দেখি রান দিই। এই যে দেখো মাল্টিপ্লিকেশন এক্স ওয়াই জেড ইজ 100। আচ্ছা আচ্ছা, এই যে আমরা এখানে কথা লিখতেছি, এটা না লিখলেও কি হয়, অবশ্যই হয়, কারণ ওই জিনিসটা হচ্ছে তুমি ইউজারকে দেখাইতে চাইছো। দেখো পার্সেন্ট ডি শুধু লিখলাম, এই পার্সেন্ট ডির এখানে কি লিখেছি, এম। তাহলে আমি যদি এটা রান দিই, শুধু পার্সেন্ট ডি যেখানে আছে এখানে এম এর মানটা ব্যবহার হবে। তাহলে এম কত, দেখো রান দিলাম 100, ঠিক আছে। আচ্ছা, এবার যদি একেবারে ভাগশেষ দেখাতে চাই তাহলে এখানে ডি লিখবো, রান দিলাম। দেখো এক্স বাই ওয়াই কত, 10/5, অ্যান্সার 2, এই যে আসছে। আচ্ছা, এবার যদি আমি সবগুলো একসাথে দেখাতে চাই, যেমন সাম, পার্সেন্ট ডি, এরপর হচ্ছে ডিফারেন্স, সবগুলা মান এখন আমি একসাথে দেখাবো, ঠিক আছে। পার্সেন্ট ডি মাল্টিপ্লাই ইকুয়ালস টু পার্সেন্ট ডি। আচ্ছা, ডিভিশন ইকুয়ালস টু পার্সেন্ট ডি। আমি সবারটা দেখাবো, তাই হচ্ছে কি, সাম সেভ করেছিলাম এস এ, ডিফারেন্স সেভ করেছিলাম বি তে, মাল্টিপ্লিকেশন এম এ এবং ডিভিশন ডি তে, ঠিক আছে। দেখো এক লাইনে আমি সবাইকে নিয়ে আসছি, এভাবে এক লাইনেও তুমি শো করে দিতে পারবে। দেখো সাম ইকুয়ালস টু 15, ডিফারেন্স 3, মাল্টিপ্লাই 100, ডিভিশন 2, যেগুলো আগে আমার মান ছিল বা আমার স্টেটমেন্ট গুলো অনুসারে যে মানগুলো আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার ভাগশেষ, ভাগশেষ ধরো টি দিয়ে আমরা ধরেছি, ঠিক আছে। ধরো টি ইকুয়ালস টু, আমরা ক্যাপিটাল টি ধরেছি, তাহলে ক্যাপিটাল টি ইকুয়ালস টু, ধরো আমি দিলাম হচ্ছে ওয়াই ভাগ জেড, ঠিক আছে। তাহলে ওয়াই কে যদি আমরা জেড দিয়ে ভাগ দিই, মানে কি 5 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগশেষ কত আসবে, 1। দেখি, এই ভাগশেষের জন্য আমরা সবসময় কি ইউজ করবো, পার্সেন্ট ইউজ করব, ঠিক আছে। পার্সেন্টের নাম হচ্ছে সি প্রোগ্রামে মড। তাহলে ওয়াই মড জেড ইউজ করবো, ওয়াই মড জেড আমার কি বের হবে, আমার ভাগশেষ বের হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি এই স্টেটমেন্টটা টুইরেস করে নিই, ভাগশেষ, ভাগশেষ ইকুয়ালস টু পার্সেন্ট ডি, এখানে হচ্ছে আমার টি এর মান, ঠিক আছে। এই যে এখানে কোটেশন শেষ করলাম, তাহলে এইটুক আমার শো করবে। আচ্ছা, তাহলে ভাগশেষ 1 আসা উচিত, তা আমরা রান দিলাম। দেখো ভাগশেষ ইকুয়ালস টু 1 আসছে, ঠিক আছে। ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে আমরা ভাগশেষ বের করা শিখলাম। এখন হচ্ছে যেই গুলা তোমাদের পরীক্ষায় একদম সহজ প্রশ্ন যদি করে, তাহলে যেগুলা তোমাদের পরীক্ষা আসে, প্রথমত কি বৃত্তের ক্ষেত্রফল বের করো। আচ্ছা, আমি এই পুরো জিনিসটাকে ইরেজ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফলে আমার কি 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 লাগবে, পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার, তাই না। তাহলে আমরা স্কোয়ার দুই ভাবে করতে পারি, প্রথম সিস্টেম আগে দেখাই।
তার আগে পাই কি একটা কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে আমি এটাকে কি করব, ওই যে ডিফাইন সেকশনে যাব, ডিফাইন পাই 3.1416, ঠিক আছে। আজকে এই ডিফাইন সেকশনটা কি এটা এক্সপ্লেন করেছিলাম। তো ডিফাইন পাই 3.1416 মানে হচ্ছে আমার প্রোগ্রামের যদি কোথাও সে পাই এই যে পিআই এই ওয়ার্ডটা দেখে, সেখানে সে 3.1416 দিয়ে সে রিপ্লেস করে নিবে। আচ্ছা, ইন্ট মেইন, এই যে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন বৃত্তের ধরো ব্যাসার্ধ তোমাকে দেওয়া আছে, ইন্ট ব্যাসার্ধ আমি ধরলাম আর ইকুয়ালস টু 5, ঠিক আছে। এখন চিন্তা করো, পাই কি একটা দশমিকওয়ালা জিনিস, তাই না? তাহলে এটা কি আসবে, এটা যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই ওইটা কিসে আসবে, দশমিকে আসবে। এখন ইন্ট ভেরিয়েবল কি করতে পারে না, কোনো দশমিক নিতে পারে না, দশমিক কে নিতে পারে, ফ্লোট নিতে পারে। তাহলে ক্ষেত্রফল মানে এরিয়া, ঠিক আছে, এইটা হলো, ঠিক আছে। এখন এই এরিয়া ইকুয়ালস টু কি হবে দেখো, পাই ইন্টু আর, ঠিক আছে। এখন হচ্ছে আমি এটা স্ক্রিনে শো করবো, প্রিন্টে দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ, দেখো এরিয়াটা কি, এটা একটা ফ্লোট টাইপ ভেরিয়েবল। যেহেতু এটা একটা ফ্লোট টাইপ ভেরিয়েবল, তাহলে হচ্ছে এটা স্পেসিফায়ার কি ছিল, %f, এখানে কমা এরিয়া, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন আমার বৃত্তের ক্ষেত্রফল দিবে, তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে একটু ট্রাই করো। 5 স্কোয়ার কত, 25, তাহলে 25, আমি একটু ক্যালকুলেটর মানটা দেখি কত আসে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে 25 টাইমস 3.1416, তাহলে আমার রেজাল্ট আসা উচিত 78.54, দেখি আসে কিনা। তাহলে এই যে আমি রান দিয়ে চেক করি, এই যে দেখো 78.54। আচ্ছা, এই যে দশমিকের পর আরো 4টা ঘর আছে, আমার 54, আমার এই যে 2 ঘর পর্যন্ত দরকার, ঠিক আছে। আমার পরে এই যে এত জিরো টিরো এগুলো নিয়ে আমার ডিল করতে ইচ্ছা নেই। তখন আমি কি করবো, এই যে দেখো %f, এই পার্সেন্ট এবং এফ এর মাঝখানে একটা দশমিক চিহ্ন দিব, এরপর 2 দিব, তার মানে হচ্ছে দশমিকের পর সে 2 ঘর শো করবে। দেখি, দেখো 78.54, ক্লিয়ার, ওকে। আচ্ছা, এইটাও এই যে এখানে আমি বর্গ কিভাবে করেছি দেখো, আর এর সাথে আর গুণ দিয়ে দিয়েছি। এটাকে আরো ইজিলি কিভাবে লেখা যায়, আর এর এখানে ঘাত কত, 2, তাহলে হচ্ছে দেখো পাও আর কমা 2, ঠিক আছে। তার মানে সে একটা পাওয়ার আর কমা 2 আকারে সে নিবে। কিন্তু এই যে এই পাও এই জিনিসটা আবার ইনক্লুড এই যে stdio.h এর নাই, এই হেডার ফাইলের নাই, এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম। এই হেডার ফাইলটা আছে ইনক্লুড math.h এইখানে, ঠিক আছে। তাহলে আবার সেম জিনিস আমি রেজাল্ট চেক করি, দেখো 78.5, তাহলে আমি এখানে পাও ফাংশন ইউজ করা শিখে গেলাম, ঠিক আছে। আর ওর সাথে আমরা math.h প্রথমবারের জন্য ব্যবহার করা শিখলাম। আচ্ছা, এইবার হচ্ছে ধরো তোমার এই ব্যাসার্ধটা দেওয়া নাই, আর ধরে নিলাম ব্যাসার্ধটা আমি একটা ফ্লোট কল্পনা করে নিলাম, ঠিক আছে, একটা ফ্লোট টাইপ। ব্যাসার্ধটা তুমি ইউজারের কাছে শুনতে চাও, ঠিক আছে। তাহলে তুমি কি ইউজারকে একটা প্রশ্ন করবা, তো প্রশ্ন করতে গেলে কি তোমার স্ক্রিনে একটা প্রশ্ন ডিসপ্লে করতে হবে, প্লিজ এন্টার, বা যেহেতু প্রশ্ন, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, ঠিক আছে। এটা ইউজারকে তুমি প্রশ্ন করবা, তখন ইউজার কি করবে, রেডিয়াস ইনপুট দিবে, সেই ইনপুটটা তোমার কি করতে হবে, একসেপ্ট করতে হবে। সেই ইনপুটটা নেওয়ার সিস্টেম কি, ওই যে স্ক্যানএফ। তাহলে স্ক্যানএফ এর মধ্যে কি করব, দেখো এটা একটা ফ্লোট টাইপ ভেরিয়েবল, তাহলে হচ্ছে এটা স্পেসিফায়ার হচ্ছে %f, ঠিক আছে, কমা এটা কোন ভেরিয়েবলে কোন চলকে সেভ হবে, সেটা হচ্ছে আর চলকে। তাহলে এই যে n%r, এই স্টেটমেন্টটা শেষ, তাই আমি এখানে একটা সেমিকোলন ইউজ করলাম, ঠিক আছে। আচ্ছা, ধরো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি হয় 10, তাহলে ওইটার ক্ষেত্রফল কত আসবে, 334, কারণ 10 স্কোয়ার হচ্ছে 100, তাহলে 3.1416 এর সাথে 100 গুণ দিলে আসবে হচ্ছে 314.16। তাহলে আমরা একটু ট্রাই করি, ঠিক আছে। এই যে প্রোগ্রামটা রান করলাম, এই যে আমাকে কোশ্চেন করতেছে, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, আমি দিলাম 10, তাহলে আমার ক্ষেত্রফল আসা উচিত কত, 314.16। দেখি
এই যে দেখো, দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ 314.16। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন যদি পেরিমিটার বের করতে বলি, মানে পরিসীমা, তোমরা পারবা? তোমরা সবাই আজকে বাসায় পরিসীমা লিখে একটা কোড করবা, এটা তোমাদের হোমওয়ার্ক আকারে থাকবে। আর তোমরা যদি কোডটা করে থাকো, যে অনেকেদের বাসায় হয়তো বা কোড ব্লকস নাই, আচ্ছা কোড ব্লকস, আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই ভিডিও, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। আচ্ছা ওকে, এখন হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। একটা ত্রিভুজের যদি 3টা বাহু দেয়া থাকে তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করে? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তাই না? একটা বিশাল বড় একটা সূত্র শিখছিলাম, যেখানে এস কি অর্ধ পরিসীমা। আমি যদি এখানে একটু লিখি, সূত্রটা লিখতেছি জাস্ট, এরকম সূত্রটা এরকম ছিল যে এস ইকস টু অর্ধ পরিসীমা, যদি আমার বাহুগুলো হয় হচ্ছে এ বি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি অর্ধ পরিসীমা, তাই অর্ধেক দিব। ঠিক আছে। এরপর আমরা কি করেছিলাম, ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার এ ইন্টু এ মাইনাস সরি এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে, একটু করি। ধরি আমার 3টা বাহু আছে, এর মান হচ্ছে সাপোজ 10, বির মান হচ্ছে, আচ্ছা আরো স্পেসিফিক মান দিই, 13, বির মান হচ্ছে 5, সির মান হচ্ছে 12। ঠিক আছে, 3টা বাহু। ঠিক আছে, এদের ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করতে গেলে আমার কি করতে হবে? আগে অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা কি? এস। তাহলে এস ইকুয়ালস টু এই যে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এরপর ক্ষেত্রফল, তাই না? ওইটাও একটা ফ্লোট টাইপ। দেখো এতক্ষণ আমরা যা করতেছিলাম সব উপরে একবারে চলক ডেকে নিয়েছিলাম, পরে স্টেটমেন্ট গুলো করতেছিলাম। এখানে দেখো আমি প্রত্যেক লাইনের শুরুতে ডিক্লেয়ার দিয়ে ইকুয়াল টু দিয়ে আমি ফর্মুলা করতে পারতেছি। তাহলে হচ্ছে দেখো আমার প্রথমে কি ছিল? বর্গমূল ছিল, তাই না? তাহলে এস কিউ আর টি, এই স্কোয়ার রুট। ঠিক আছে। এরপর কি ছিল? স্কোয়ার রুটের মধ্যে প্রথমে এস ছিল, এস এর সাথে গুণ ছিল এস মাইনাস এ, এটার সাথে গুণ ছিল এস মাইনাস বি, এটার সাথে গুণ ছিল এস মাইনাস সি। ঠিক আছে, ওকে। এরপর কি করতে হবে? আমার এই ক্ষেত্রফলটা স্ক্রিনে শো করতে হবে। দা এরিয়া ইজ, যেহেতু এটা একটা ফ্লোট টাইপ তাহলে পার্সেন্ট এফ, এখানে আমি এরিয়া শো করব। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল এখন বের হয়ে যাওয়া উচিত। দেখো ক্ষেত্রফল, দেখো এটা আমি এখানে এই মানগুলা বসাইছি একটা ট্রিক ইউজ করে। এই মানগুলো ইউজ করলে একটা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজের এখানে ক্ষেত্রফল আসবে হচ্ছে 1/2 × 5 × 12, তাহলে কত আসে? 30। আচ্ছা দেখি 30 আসে কিনা। আর আচ্ছা আমরা এবার দশমিকের পর 3 ঘর পর্যন্ত দেখবো সর্বোচ্চ। তাহলে এই যে রান দিলাম, এই যে দেখো দ্য এরিয়া ইজ 30.30। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে, এটা আমরা শিখলাম। তোমাদের এখানে হোম টাস্ক হবে হচ্ছে তোমরা ইউজারের কাছ থেকে 3টা বাহুর মান নিজে নিজে নিবা। ঠিক আছে, ইউজারের কাছ থেকে মান নিয়ে তোমরা ক্ষেত্রফল বের করবে। এটা আজকে তোমাদের হোমওয়ার্ক। তো আর এটা হচ্ছে আজকে আমাদের দিনের শেষ প্রোগ্রামিং কোড। আচ্ছা, তাহলে আজকে আমরা এই যে এখানে যে 5 ধরনের প্রোগ্রাম, এই 5 ধরনের প্রোগ্রাম শিখলাম। তো আজকে ক্লাস এখানে শেষ। থ্যাংক ইউ।